বিখ্যাত সেই ওয়াটসন ক্রিক মডেল। করতে তো হবে, আমি তো সম্পূর্ণটা তোমাদের উপর ছাড়তে পারি না। 3D মডেল প্রথম 1953 ডিসকভারি, এটা 1962 নোবেল আছে, বিখ্যাত গবেষণা। এটার পরই অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজি পুরো একটা আলাদা ফিল্ড এক্সপোজ হয়ে গেল। প্রচুর মানুষের গবেষণার আগ্রহের কেন্দ্রবিন্দু চলে এলো ডিএনএ। তার আগে অনেক কিছু ধোঁয়াশা ছিল। এত অ্যাকিউরেটলি এক্সপ্লেইন করেছেন এই দুজন বিজ্ঞানী যে কোনো খুঁত আজ অব্দি পাওয়া যায়নি। কিছু তার ভ্যারিয়েশন পাওয়া গেছে। ঠিক, ভ্যারিয়েশন কেন আমি বলছি, ওয়াটসন অ্যান্ড ক্রিক যে ডিএনএ মডেলটা দিয়েছিল সেটাকে বিডিএনএ বলা হয়। এটা একটা বিশেষ স্ট্রাকচারাল ফর্ম, আমাদের শরীরেও পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই একই ডিএনএ ডিফারেন্ট সিচুয়েশনে বিভিন্ন আয়নিক কনসেন্ট্রেশন, ওয়াটারের হাইড্রেশন পরিমাণ কেমন শরীরে, সেটার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের শেপ অ্যান্ড সাইজ নেয়। কিছু কিছু টুইস্ট আসে স্ট্রাকচারে, যে অনুযায়ী এদেরকে এই নামগুলোতেও ডাকা হয়। যদিও এগুলো আমরা খুব ডিটেলসে এখন করবো না, আমাদের মেন অবজেক্টিভ হলো এটার সম্বন্ধে ডিটেলসে জানা, বিডিএনএ। এগুলো স্ট্রাকচারাল এক্সটেনশন বলতে পারো, যেগুলো সম্বন্ধে দেখো বইতে পেছনে ডিটেলসে দেওয়া আছে। যাদের মাথায় এইটাকে নেওয়ার পর সার্ভাইভ করবে তারাই এডিএনএ জেডডিএনএ পড়ো, নাহলে স্কিপ করো। মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস নয় ওগুলো। বেশ, আমরা যদি এই ডিএনএ স্ট্রাকচার আঁকি, আমি এরম ভাবে আঁকলে তোমরা দূর থেকে দেখতে পাবে না, তোমরা খাতায় এরম ভাবে আঁকো। দুটো পেন নাও, পেন্সিলও নিতে পারো, দুটোকে একদম হেড টু হেড করো, নিয়ে এরম ভাবে ঠেকাও। আমি যেরম ভাবে করছি, তোমরা যারা অনলাইনে আছো তারা দেখো, দুটো পেন্সিল নাও বা পেন নাও, মাথা দুটোকে সমান করো, একসাথে গ্রিপ করো, নিয়ে এরম ভাবে আঁকলে তোমরা দূর থেকে দেখতে পাবে না, এরকম ভাবে আঁকো, ব্যাস শেষ। খুব বড় লম্বা স্ট্রেচ করতে হবে না, কিন্তু আমাকে একটুখানি বড় আঁকতে হবে, তা না হলে তো দূর থেকে দেখা যাবে না। তো আমি বড় আঁকি একটু, কিন্তু তোমরা ওরম ভাবে আঁকবে, দুটো পেন্সিল বা দুটো পেন নিয়ে করো, ফ্যান্টাস্টিক আসবে। এরকম ভাবে একটু বড় যদি করি আমরা সাইজটা, এরকম ভাবে আঁকবো। এর মধ্যে ডিএনএ অ্যাকচুয়ালি কিন্তু ডিএনএটা এরকম লম্বা সিঁড়ির মতো, আর যেখানে বেস পেয়ার গুলো এরকম মইয়ের ধাপের মতো থাকে, ঠিক তো? ঠিক বললাম তো না আমি ভুল বললাম? এরকম থাকে তো। এবার এই স্ট্রাকচারটাকে ঘুরিয়ে দিলে হয়ে গেল ডিএনএ। সেম স্ট্রাকচারটাকে একটা মাথা হোল্ড করো আর একটা মাথা টুইস্ট করো। অনেক সময় আমাদের স্কুলে মডেল দেয়, ডিএনএ মডেল বানানো। আমি জানি না তোমরা কখনো এই মডেলটা বানিয়েছো কিনা, দেয়। যাই হোক, এই সিঁড়ির মতো ধাপগুলো এই ছবিটাতে কিরম ভাবে আঁকবো দেখো, এরম ভাবে আঁকবে, কিন্তু যেটুকু ধরলো এরম ভাবে সোজা আঁকতে হবে। এখানে কতগুলো টেকনিক্যাল ডিটেলস তোমাদের দেখাতে হবে। এর যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটাতে একটা ডটেড স্ট্রেচ করো। এই ডায়ামিটারটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এটা আন্দাজে কিন্তু বলা হয়নি, 20 অ্যাংস্ট্রম হয় সব সময়, 0.2 ন্যানোমিটার এইটা। আর একটা কমপ্লিট স্প্যান, ধরো কোন জায়গাটা থেকে একটা কমপ্লিট স্প্যান হচ্ছে, এইখান থেকে ঘুরলো, এই ঘুরলো, এখান থেকে এইটুকু একটা কমপ্লিট স্প্যান আছে। কিরম ভাবে বুঝবে? তোমরা ঘোরানো সিঁড়ি দেখেছো? ধরো কোনো ঘোরানো সিঁড়ি থেকে তুমি ওঠা শুরু করলে, হাতলটা ধরলে এক সাইডে এবং তুমি সিঁড়ির ধাপটা ঘুরে ঘুরে উঠছো, ঠিক নিচের যে বিন্দু থেকে উঠেছিলে পরের ওপরের পাদানিতে যেখানে যাবে, অর্থাৎ তোমার পুরো একটা 360 রাউন্ড হবে, সেইটা হলো 1 টার্ন। যেমনটা ধরে নিলাম এটা এইখান থেকে এই অবধি একটা সিঙ্গেল টার্ন আছে, এই সিঙ্গেল টার্নটার স্প্যান হবে বিডিএন এর ক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম, 0.34 ন্যানোমিটার। আর এর মধ্যে সবসময়, আমি এখানে আছে কিনা আমি গুনে দেখিনি, বাস্তবে সবসময় 10টা বেস পেয়ার থাকবে, সবসময় থাকবে। তাহলে বলো তো সাকসেসিভ বেস পেয়ারের মধ্যে বিডিএন এর ক্ষেত্রে এক একটা বেস পেয়ারে গ্যাপ কত? 3.4 অ্যাংস্ট্রম। এটা সবসময় বেরোবে, সবসময়, এর কোনো ভ্যারিয়েশন নেই। দুটো খুব ভাইটাল সেকশন আছে, একটা হলো এই জায়গায় একটা খাঁজ দেখা যাচ্ছে দেখো, ওই খাঁজটা, এইখানে একটা খাঁজ আছে দেখো, আর একটা বড় সড়ো খাঁজ আছে এই জায়গাটা, এটাও তো একটা গ্যাপ, এটা একটা গ্যাপ না? এই যে খাঁজটা, ডিএনএটা যখন স্পাইরালি টুইস্ট হয়েছে এই জায়গাটাতে একটা বড় গ্যাপ আছে, আর এখানে একটা ছোট গ্যাপ আছে। ছোট গ্যাপটাকে বলা হয় মাইনর ক্যালিক্স,
আর এইটাকে বা মাইনর গ্রুপস, আর এটাকে মেজর ক্যালিক্স বা মেজর গ্রুপ বলা হয়। এই মেজর গ্রুপ বা মেজর ক্যালিক্স আর মাইনর গ্রুপ এটা কারা চেনে জানো? এনজাইমরা চেনে। যে সকল প্রোটিনগুলো ডিএনএ এর উপর বাইন্ড করে তারা এই গ্রুপগুলোকে চিনতে পারে এবং সেই অনুযায়ী ওরা নিজেকে সেট করে ডিএনএ এর উপর বাইন্ড করে। যেটা বড় সাইজের ক্যাভিটি সেটা মেজর, যেমন এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। দুটোই এমসি লিখে ফেলেছি না? খেয়াল করিনি তো, তোমাদের সাথে মিশে মিশে আমারও বুদ্ধি কমে যাচ্ছে। এটা মেজর হবে, করা উচিত ছিল কিন্তু কমে গেছে। মেজর গ্রুপ, এটা মাইনর গ্রুপ। এই যে এই গ্রুপগুলোকে, এইখানে খাঁজটা এইরকম সরু সরু ছোট ছোট খাঁজ থাকে, সেগুলোকে মাইনর গ্রুপ বলে। এনজাইমের বাইন্ডিং এ মেজর গ্রুপ মাইনর গ্রুপ ম্যাটার করে। দেখো এটা দিয়ে অঙ্ক আসে। এই যে এখানে ডেটা পেলাম না কতগুলো, 20 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, 10 বেস পেয়ারের জন্য তাহলে সাকসেসিভ বেস পেয়ারের গ্যাপ কত না এত অ্যাংস্ট্রম, এগুলো দিয়ে অঙ্ক আসে। কিরকম অঙ্ক আসে জানো? চলো বই দেখি, বের করো। ভয় পাওয়ার কিছু নেই। কি বলেছে দেখো, একটা প্রবলেম আমি দিয়ে দিয়েছি। If the distance between two consecutive base pair is 0.34 nanometer, আচ্ছা অ্যাংস্ট্রমকে ন্যানোমিটারে কনভার্ট করে দিয়েছে, and the total number of base pair of a DNA double helix in a typical mammalian cell, আমাদের ক্ষেত্রে বলছে ধরো 6.6 into 10 to the power 9 base pair, যদি এতগুলো বেস পেয়ার একটা সেলে থাকে ডিএনএ, then the length of the DNA is approximately, ডিএনএটার লেন্থ কত? কি করতে হবে? বলেছে কতগুলো বেস পেয়ার আছে, বেস পেয়ারের নাম্বার কত বলেছে আমাকে একটুখানি বলো তো তোমরা। 6.6 into 9, 6 10 to the power 9, এত কি বিপি। আর প্রত্যেকটা বিপির মধ্যে গ্যাপ কত? 0. ন্যানোমিটার। আচ্ছা ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে আমি যদি মিটারে কনভার্ট করি কত দিয়ে? হ্যাঁ, টু দি পাওয়ার -9 করতে হবে। বেশ, এটা কি করতে হবে দেখো, এই অঙ্কটাতে এটা প্রত্যেকটা বেস পেয়ারের মাঝের গ্যাপ, এবার এতগুলো বেস পেয়ারের মাঝের গ্যাপ কত, তাহলেই তো বেরিয়ে যাবে। এটার সাথে এটা গুণ করো। এই এনএমটাকে আপাতত কাটলাম আমি, এখানে লাগছে না। চলো তোমরাও করো আমার সাথে একসাথে। 6.6 এটা গুণ করো, তাই আছে তো। আর তারপর 10 to the power 9 আপাতত রাখো। এই গুণটা কত বেরোল দেখো, এখানে হিসেবটা করা রয়েছে সিম্পলি। 0.34টাকে করার দরকার নেই এখন, এটাকে রাখো না, ইউনিট তো পরে কনভার্ট করে নেবো। যা আসবে লাস্টে 10 to the power -9 দিয়ে করে নিলেই হয়ে যাবে। এখন এটাকে কনভার্ট করো না। কি করতে হবে দেখো, এইটার গুণফল কত আসছে? 2.24 ইন্টু কত থাকছে? 10 to the power 9। এইটাতে যদি রেখে দিই তাহলে আমাদের ন্যানোমিটারে অ্যান্সার বেরোবে। এটাতেও রেখে দিয়ে আসতে পারো, পরীক্ষায় অঙ্ক কাটবে না। সেম এটাতে রেখে চলে আসো। কিন্তু যদি মিটারে কনভার্ট করো তাহলে কিন্তু এটাকে আবার 10 to the power -9 দিয়ে গুণ করতে, আর কিছু ফান্ডা নেই এই অঙ্কটা। তো তোমার অঙ্কের উত্তর কিন্তু বেরিয়ে গেছে। মেনলি তো 3 রকমেরই হয়। কি কি? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এই 3 রকমের আরএনএ হয়। এর মধ্যে স্ট্রাকচারাল ডিটেলস কশ্চিৎ কদাচিৎ এমআরএনএ আসলেও আসতে পারে। এমআরএনএ স্ট্রাকচারাল ডিটেলসটা দেখো পরের পেজে দেওয়া আছে। এমআরএনএ যে স্ট্রেচ থেকে তৈরি হয় ডিএনএর, ডিএনএর একটা নির্দিষ্ট সেগমেন্ট, ধরো এটা আমি ডিএনএ আঁকলাম, এটা ডিএনএ। এই ডিএনএটা থেকে কি তৈরি হলো? আরএনএ তৈরি হলো। ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড, আরএনএ তো একটা স্ট্র্যান্ড, তাহলে হয় কোন স্ট্র্যান্ডটার থেকে? এটা কিন্তু অনেকটা জেরক্সের মতো, এর থেকে বসে ওইটা তৈরি হচ্ছে। কোন স্ট্র্যান্ড থেকে হয়?
যে দুটো স্ট্র্যান্ড আছে তার আলাদা আলাদা আমি একটা নাম দিই আগে, তাহলে বোঝাতে পারবো। ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ডকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ডকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। এটা ইন ফিউচার যখন আরেকটু পরে ট্রান্সক্রিপশনে যাব আরেকটু ডিটেলসে বোঝাবো। এখন আপাতত জেনে রাখো, টেমপ্লেট মানে ছাঁচ। এই টেমপ্লেট স্ট্যান্ডের উপর বসেই কিন্তু আরএনএ তৈরি হয়। অর্থাৎ ডিএনএ এই দুটো জিনিসকে, দুটো স্ট্র্যান্ডকে একটু খুলবে, খুলে এই স্ট্র্যান্ডটার উপর কেবল এটা তৈরি হয়ে বেরিয়ে আবার চলে আসবে। এই স্ট্র্যান্ডটা টাচ করে না, কিন্তু এইটার যে সিকোয়েন্স হয় সেটা মিল খায় এর সাথে। স্বাভাবিক তাই হওয়া উচিত ভেবে দেখো। কারণ আমি যদি এখানে কতগুলো সিকোয়েন্স লিখি, ধরো এই নিচে আছে এটিজিসি, উল্টো দিক কি হবে? এর উল্টো উল্টো গুলো তোমরা বলো। এর জায়গায় ডিএনএ তে টি হবে, এটার এ হবে, এটার সি হবে, এটার জি হবে। বেশ, এটা বুঝলাম। এবার এই অনুযায়ী যদি এই স্ট্রেচটুকু দেখি আরএনএ, আমি কার উপর বসে হয় বললাম? টেমপ্লেট স্ট্যান্ডের উপর বসে আরএনএ তৈরি হয়। তাহলে এর উপর বসে হবে, তাহলে এটাকে ছাঁচ তৈরি করে এর উপর একটা নতুন স্ট্র্যান্ড হবে। তাহলে সেই স্ট্র্যান্ডটা এর সাথে তুলনা করো, এর উল্টো দিকে কি হবে? কি হবে? টি হবে, কিন্তু আরএনএ তে টি থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। টি এর উল্টো দিকে এ থাকবে, জি এর উল্টো দিকে সি থাকবে, সি এর উল্টো দিকে জি থাকবে। এই স্ট্র্যান্ডটা এর সাথে মিল খাচ্ছে না, শুধু টি এর পরিবর্তে। এর ওপর বসে হয়, ওর সাথে সেম হবে না। এই ছাঁচ মানে সেই সন্দেশের ছাঁচের মতো বা প্রতিমার মুখ তৈরি হচ্ছে ছাঁচের মতো, ওইটা ভেবো না। এই ছাঁচ মানে যেটা হলো কোন স্ট্যান্ডটাকে ব্যবহার করে। হ্যাঁ শিওর। এই পুরো একটা সিকোয়েন্সকে একটু টানো, তাহলে দুটো দড়ি আলাদা হয়ে যাবে। যে ফাঁকা লুপটা তৈরি হলো তার মধ্যে এটা তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে। ঠিক তো? এটা বুঝবো। এখন হয়তো কমপ্লেক্স যদি লাগে একটু টাইম নাও, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো তো আছে, তখন তো এগুলো তো পড়বোই। এই টার্মগুলো আবার আসবে, চিন্তা করো না। এখন একটা কথা বলার জন্য বললাম, এটা বলতে গিয়ে যে কারণে আটকে গিয়েছিলাম, যে এই যে আরএনএর যে স্ট্রেচটা তৈরি হয় সেটা একটা ডিএনএ সেগমেন্ট থেকে তৈরি হয়। তৈরি হয়ে যাওয়ার পর সেটা ম্যাচিওর হয়, অর্থাৎ তার মাথার দিকে কিছু অ্যাড হয়, এটাকে ক্যাপিং বলে। এই এন্ডটা হলো 5' এন্ড। আর পিছনের দিকে কিছু অ্যাড হয়, এটাকে টেলিং বলে বা টেল। এটা জেনারেলি 3' এন্ড, এটা 3' এন্ড। এই যে আরএনএটা, এই আরএনএর মধ্যে আবার কিছু অংশ থাকে আনট্রান্সলেটেড রিজিয়ন, অর্থাৎ এটা আবার প্রোটিন হয় না। ধরো এইটুকু অংশ ইউ টি আর, আনট্রান্সলেটেড রিজিয়ন, শেষের দিকেও এরকম থাকে ইউ টি আর, অর্থাৎ আরএনএ হলেও এটা ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না। একটা নির্দিষ্ট ফাংশনাল কোডন আছে এ ইউজি, সেটা একটু পরে পড়বে। আবার ঠিক তেমনই স্টপ কোডন আছে একটা নির্দিষ্ট। এই দুটো জিনিসকে আরএনএ এর মধ্যে যেখানে পাবে তার মাঝখানের অংশটুকুই প্রোটিন তৈরি করে, এটুকুকে ট্রান্সলেশন রিজিয়ন বলে। আর এই দুটো কোডন, স্টার্ট কোডন আর স্টপ কোডনের আগে পরে যা থাকে তাকে ইউটিআর বলে। এইটাই একটা আরএনএ এর স্ট্রাকচার। জেনারেলি এই ছবিটা যেটা এঁকেছি এটা একটা ইউক্যারিওটিক আরএনএ স্ট্রাকচার। যদি প্রোক্যারিওটিকে রাখতে বলে কায়দা করে যদি দিয়ে দেয়, বইতেও যে ছবিটা আছে নীল রঙের ওটা কিন্তু ইউক্যারিওটিক, নিচে লিখে রাখো তো ইউক্যারিওটিক আরএনএ। এবার ধরো তোমাকে একটু ট্রিক্স খাটিয়ে দিল পরীক্ষা, বলো ড্র দ্য প্রোক্যারিওটিক আরএনএ, তাহলে তোমার দুটো সেগমেন্ট এখান থেকে বাদ দিতে হবে। কোনটা বলো তো? এই 5' গুয়ানিন, এই অ্যাডিশনটা থাকে না, আর এইটাও থাকে না তার প্রোক্যারিওটস। তুমি কি করবে বলো তো? তখন এই ইউটিআর এর আগে 5' হেডিং দিয়ে ছেড়ে দেবে, আর একটা সেকেন্ড ছবি আঁকো। ফাঁকিবাজ হয়ে গেছো। চলো প্রোক্যারিওটের জন্য আর একটা ছবি আঁকো, তাতে এই দুটো পোর্শন না আঁকবে না, ক্যাপিং আর টেলিং, ডাইরেক্ট এখানে 5' আর এই শেষে 3' দিয়ে দেবে। তোমরাও করো। টিআরএন এর একটা স্ট্রাকচার আছে, বলছি যখন সবই বললাম যখন ওটাও একটু আপনি বলে দিই। টিআরএন এটা দেখতে কেমন দেখো, এটা সহজে আঁকার পদ্ধতি হলো এইরকম। এটাকে ক্লোভার লিফ মডেল বলে। ক্লোভার লিফ মডেল, ক্লোভার লিফ কি সেটা দেখো পাশে আঁকা আছে।
পাশে দিয়ে দিয়েছি, এরকম ভাবে কোনো বইতে পাবে না। ক্লোভার লিপ কোনটা? ক্লোভার লিপের সাইন্টিফিক নেম হলো অক্সালিস। পড়েছো? অক্সালিস ছিল রিপ্রোডাক্টিভ প্ল্যান্ট, রিপ্রোডাকশনে অক্সালিস প্ল্যান্টটা ছিল। এটা তার পাতা, হলুদ রঙের ফুল হয় এতে। এই পাতাটার মতো ডিজাইন অনেকটা। এক্ষেত্রে এই জায়গাটাকে বলা হয় 5 প্রাইম এন্ড, যেটা বেটে এন্ড, আর লম্বা এন্ডটাকে বলা হয় 3 প্রাইম এন্ড। এটা টিআরএনএ। টিআরএনএ মেন কি কাজ জানো? এই মাথাটাতে অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করানো, টিআরএনএ এটা মেন কাজ। এছাড়াও এই লুপগুলোর রেসপেক্টিভ নাম আছে যেগুলো বইতে পয়েন্টিং এ পেয়ে যাবে। এই লুপটাই সবচেয়ে ভাইটাল, অ্যান্টিকোডন আর্ম বলা হয় এটাকে, অ্যান্টিকোডন লুপ বা অ্যান্টিকোডন আর্ম। অর্থাৎ এই লুপটাই কিন্তু এমআরএনএ এর উপর বসে। টিআরএনএ মেন কাজই হলো এমআরএনএ এর উপর বাইন্ড করা। এর নিচে এমআরএনএ থাকে, এই দেখো, এই এমআরএনএ এর সাথে এইখানে বাইন্ড হয়, তাই করে কি নিয়ে আসে? অ্যামাইনো অ্যাসিড। টিআরএনএ মেন কাজ হলো ট্রান্সলেশন প্রসেসটা চলাকালীন মাথায় করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এমআরএনএ এর উপর বসে প্রোটিন তৈরিতে হেল্প করে। মানে ধরো তুমি ফুলের মালা গাচ্ছো, তোমার পাশে মা বসে বসে ফুলটা সাপ্লাই করছে, এই সাপ্লাইয়ের কাজটা হলো টিআরএনএ। বাকি এর এক্সাক্ট মেকানিজম আমাদের একটু সময় নিতে হবে। যত ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসের দিকে যাব তত ডিটেলসে জানতে পারবো।